শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুর। নমস্কার। নিবেদিতার ভারত দর্শনের তার শিল্প ভাবনা নিয়ে আমরা 302তম পর্ব শেষ করে আজকে 303 পর্বে ধারাবাহিকভাবে নিবেদিতার শিল্প ভাবনাকে আপনাদের সামনে তুলে ধরার প্রয়াসী। সকলকে স্বাগত জানায়। প্রতি রবিবার সকাল 6টা মানেই নিবেদিতার ভারত দর্শন। আর নিবেদিতার ভারত দর্শনের এখন যে সিরিজটি চলছে সেখানে ভারতীয় শিল্প ভাবনা, নিবেদিতার শিল্প চিন্তা সবকে নিয়ে আমরা নিবেদিতার বহুমুখী চিন্তার নতুন আলোর সন্ধানে আপনাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা। প্রতি রবিবার নিত্য নতুনত্বের মাঝে নিবেদিতাকে খুঁজে পাওয়া এবং ভারতবর্ষের বৈচিত্র্যতার মধ্যেই যে ঐক্য, সে বৈচিত্র্যতা শুধু কোনো একটি দিকে নয়, না সাহিত্যে, না রাজনীতিতে, না সমাজবিজ্ঞানে, না সাহিত্যের পাশে অন্য কোনো চিন্তনে, সব দিক দিয়েই ভারতবর্ষের বহুমুখী প্রতিভায় নিবেদিতা যেন স্নাত হয়েছিলেন। অবশ্যই তার মধ্যে সেই স্নাত হয়ে নিজেকে সমৃদ্ধ হওয়া এবং নিজের মধ্যে যে মূল চিন্তা ভাবনা মননশীলতা ছিল সেটিকে নতুন করে অভিষিক্ত করে ভারতীয় ভাবনায় প্রকাশ, এটা নিবেদিতা স্বামী বিবেকানন্দের কাছ থেকে পেয়েছিলেন। তার প্রমাণ নিবেদিতা জোর করে নয়, তাকে স্বামীজি যেন তাকে তুরুপের তাসের মতো ব্যবহার করেছিলেন। যেখানে ব্রাহ্মধর্মীয় খ্রিশ্চানরা কালীকে বিশ্বাস করে না, কালীর প্রতিমা মূর্তিকে তারা অশ্রদ্ধার চোখে দেখে, তাদের সামনে তুরুপের তাসের মতো স্বামীজি ব্যবহার করেছিলেন। নিবেদিতাকে কালী নামে 2টি বক্তৃতা দেওয়া ভারতবর্ষে প্রথম আসার পরে পরেই দ্বিতীয় বছরেই। একটা অ্যালবার্ট হলে সেটা নিয়ে অনেক আলোচনা হয়েছে, 13 ফেব্রুয়ারি 1899, আর দ্বিতীয় বক্তৃতাটি হয় 28 মে 1899 কালীঘাটে। একদম মা কালীর সদর দরজায় পৌঁছে গিয়েছিলেন নিবেদিতা স্বামীজির চিন্তায় ভাবনায়। এগুলি প্রয়োজন ছিল। এবং আমরা যদি ওই 28 তারিখের বক্তৃতার মধ্যে একটু প্রবেশ করার চেষ্টা করি, দেখব সেখানে এই শিক্ষিত সমাজকে পাশ্চাত্য সর্বোত্তম যে বিজ্ঞান মননশীলতা, সেখানে দাঁড়িয়ে নিবেদিতার যে উচ্চকণ্ঠে সাবধান বাণী, ভারতবর্ষের সনাতন আদর্শকে সামনে রেখে সেটার কয়েকটা লাইন বললি বোধহয় আপনাদের সেটাকে স্মরণ করতে সুবিধা হবে। নিবেদিতা বলছেন, যদি ভারতীয়রা গভীরভাবে নিজেদের সৃষ্টির তাৎপর্য অনুধাবন করার চেষ্টা না করে, তাহলে তারা বিদেশি সৃষ্টির বহিরঙ্গ সৌন্দর্য দেখেই বিভ্রান্ত হবেন। কদাপি সে সৌন্দর্যের পেছনকার গভীর প্রেরণা ও আদর্শের কথা বুঝবেন না। ফলে তারা নিজেদের শিল্পকে ইউরোপীয় ভাবাপন্ন করতে গিয়ে অধিক স্থূল ও নিম্নমুখী করে তুলবেন। আসলে ভারতবর্ষ যে উচ্চ আধারে, উচ্চ টনিক বা উচ্চ টিউনিকে বাঁধা থাকে, সেখান থেকে আমরা তাকে বিকৃত করতে পারি, ভাবতে পারি, কিন্তু নিবেদিতার ভাষায় ওটা সর্বদা উচ্চ আসন অধিকার করেই থাকবে। তাকে বিকৃত করার চেষ্টা করলেও কেউ পারবে না, সাময়িক করতে পারে। তিনি বলছেন, শিল্পের ভাব, প্রতীক, যে শিল্প চিন্তা, সেগুলো সম্পর্কে
সেই মানুষগুলিকে নিবেদিতা আরও জানিয়ে দিলেন, ইউরোপীয় শিল্প সমালোচকদের দৃষ্টিতে কালী মূর্তির বিশিষ্ট নাটকীয় ভঙ্গি অপূর্ব। এ চিন্তা আমার আপনার চিন্তা নয়, এটি স্বয়ং শ্রীরামকৃষ্ণদেবের যে ভাব প্রচারক, ভাব চিন্তার মূল পরাকাষ্ঠা, সেই স্বামী বিবেকানন্দের কাছ থেকে পাওয়া নিবেদিতার চিন্তারই ফলশ্রুতি। কাজেই ভারতীয়রা নিজেদের পুরাণ ও শিল্প সম্পর্কে পাশ্চাত্য অভিমুখী যে দৃষ্টি এবং তার তুলনামূলক মনোভাব করা, সেটাই বোধহয় ভালো হবে। রণডঙ্কা বেজে উঠেছিল সেদিনে ভারতবর্ষের শিল্পচিন্তার নতুন আঙ্গিকে, ভারতবর্ষকে তারই নিজের চিন্তার সামনে, তারই আয়নার সামনে তাকেই দাঁড় করিয়ে দেয়া। এটি নিবেদিতা করেছিলেন বলেই আমার নিবেদিতার এই শিল্প ভাবনার প্রতি এত বেশি দৃষ্টি। এটাকে অনেক দিন থেকে অনেকেই বলেন, কিন্তু আমি সেটাকে তুলে ধরার চেষ্টা তখন করিনি, কারণ নিবেদিতাকে নিয়ে অনেক ভাবনা চিন্তার মধ্যে যখন আমরা গভীরে প্রবেশ করব, তখন এই শিল্প ভাবনার মধ্যে প্রবেশ করলে বোধহয় তাকে বুঝতে, অনুভব করতে সুবিধা হবে। তাই অনেক দেরিতে হলেও সেটা শুরু করেছি আপনাদের স্বার্থে এবং আমার নিজের স্বার্থেই। বুঝতে বুঝতে তাকে গভীরে যতক্ষণ না আমাদের চিন্তার সত্যিকারের একটা শ্রদ্ধার জায়গায় পৌঁছাতে না পেরেছি, ততক্ষণ তার শিল্প ভাবনাটিকে আমরা বোঝার সঠিক মানদণ্ডে পাওয়ার মতো আমাদের সেই চিন্তাটাই পৌঁছাতে পারেন এখন হয়তো। সেই জন্যই অপেক্ষামান ছিলাম। ধীরে ধীরে আপনাদের সামনে এই নিবেদিতার শিল্প ভাবনার দ্বিতীয় পর্বে আপনাদের সামনে পৌঁছেছি আজ। এই 303তম পর্বে নিবেদিতার ভারত দর্শনে এই শিল্প ভাবনাকে নিয়ে এগিয়ে যাব। বেশ কয়েকটি পর্ব চলবে। আমার চিন্তাতে যেটি সামনে আসছে সেটিকেই আপনাদের সামনে তুলে ধরব। তাতে আমার শিক্ষা, আমার অজানা তথ্য আবিষ্কার এবং আপনাদের কাছে পৌঁছে দেওয়া, দুটোর সার্থক রূপায়ণ ঘটবে, এটাই আমার উদ্দেশ্য। আসলে এই নিবেদিতা প্রসঙ্গে তার যে চিন্তা, আমাদের যে চিন্তা, দুটোকে মেলাবার চেষ্টা, এটাই আমার উদ্দেশ্য। তার জীবনী রচনাকার, যাকে আমরা সবচেয়ে যেটিকে অথেন্টিক বলি, প্রব্রাজিকা মুক্তিপ্রাণা, ওই কালীঘাটের বক্তৃতা সম্পর্কে তিনি বলেছেন, ভারতের জাতীয়তার উদ্বোধন রাগিনী, যেন ভগিনীতে এই ভগিনীর কণ্ঠে কালীঘাটে সেদিন ধ্বনিত হয়েছিল। এই জাতীয়তার রাগিনী ভারতবর্ষের যে সত্য অন্তর্যুক্ত অন্তর সমৃদ্ধ চিন্তাগুলির মধ্যে অন্যতম জাতীয় ভাবনাটি। এই জাতীয় ভাবনায় সব কিছুকে যদি আমরা গ্রহণ করি, তখন এর অনেক মূল্য আমাদের কাছে খুঁজে পাওয়া যেতে পারে। ওই দিনের ঘটনার পরে, অর্থাৎ কালীঘাটের ওই বক্তৃতার পরে যদি দেখি, কয়েক মাস তার ওই অনুষ্ঠানের আগেই নিবেদিতা বাগবাজারে তার যে বিদ্যালয় আরম্ভ করেছিলেন 1898 খ্রিস্টাব্দের 13ই নভেম্বর, সেখানে তিনি শিশুদের শিল্প শিক্ষার একটা ব্যবস্থা করেছিলেন, যা গবেষক শঙ্করী প্রসাদ বসুর মতে বৈপ্লবিক। এবং শুধু বৈপ্লবিক ব্যাপার নয়, কারণ এক্ষেত্রে ইংল্যান্ড এখনও পিছিয়ে আছে, যেটা ভারতবর্ষ অনেক আগেই সেই আলোর সন্ধান দেখাবার উপযুক্ততা নিজেরা প্রমাণ করেছে। সিস্টার নিবেদিতা 6 অর্থাৎ জুন মাস 1899 7 তারিখে তার একটা চিঠিতে আমরা পাই, ছাত্রীদের হাতের শিল্প নিদর্শন নিয়ে তিনি একটি ছোট্ট প্রদর্শনীর আয়োজন করেছিলেন। নিজস্ব অসাধারণ শিল্পবোধ নিবেদিতাকে উৎসাহী করেছিল ভারতীয় সূচি শিল্প, বয়নশিল্প, কারুশিল্প ইত্যাদিতে। পূর্ব জীবনে আইরিশ জাতীয়তাবাদী হিসাবে
তিনি আয়ারল্যান্ডের লোকসংস্কৃতি ও শিল্পের পুনরুজ্জীবন চেয়েছিলেন। ভারতে এসে সেই সমস্ত উৎসাহ কেন্দ্রীভূত হলো ভারতের লোকশিল্পে। ভারতীয় নকশা সম্পর্কে তার উচ্ছ্বাস দেখে বোঝা গেছে যে তিনি কতখানি শিল্প সত্তার অধিকারী। সেটি তিনি বারবার প্রমাণ করে দিয়েছেন তার বিভিন্ন চিন্তা, বিভিন্ন পরিকল্পনা, বিভিন্ন সংস্কারমূলক কার্যপদ্ধতিগুলিতে। এই লোকসংস্কৃতি ও শিল্প পুনরুদ্ধার চেয়েছিলেন তিনি তার দেশেরও। ভারতীয় নকশা দেখে যে তার উচ্ছ্বাস, তার একটা চিঠি আছে 2রা সেপ্টেম্বর 1901 খ্রিস্টাব্দে। তিনি সেখানে জানিয়েছেন, ভারতীয় নারীদের মধ্যে যে ধরনের ডিজাইন চলিত আছে তাদের গভীর অনুশীলন করছি। দারুণ একটা বিষয়। জপের মালা, বাতিদান, ছোট্ট মাটির প্রদীপ, পাথরের জিনিস, এমনকি ঝুটো অলংকার, এই সব কিছু দেখেই নিবেদিতার আবেগ আর বাঁধ মানত না, যেন উচ্ছ্বাস ভরে বেরিয়ে আসতে চাইত। সবসময় এগুলো তিনি স্মারক হিসাবে বিদেশে প্রিয়জনদেরও পাঠাতে চাইতেন, যদিও খরচের কারণে সেগুলো পারেননি। আমি আগের দিনে কাশ্মীরি শালের কথা বলেছিলাম। নিবেদিতার প্রবন্ধে সেগুলি রয়েছে। বিভিন্নভাবে তার ডিজাইন, বাস্তব জ্ঞানতা নিবেদিতা চেয়েছিলেন তার স্কুলে এমনভাবে শিল্প শিক্ষা দিতে হবে যাতে তার সৌন্দর্য আস্বাদন, তার সাথে সাথে কারিগরি কাজের মধ্যে একটা অর্থ উপার্জনের জায়গাও তৈরি হয়। দুটোর যদি মিশ্রণ না ঘটে তাহলে শিল্প টিকে থাকবে না, শিল্পকে আপনি এগিয়ে নিয়ে যেতে পারবেন না। শিল্প ভাবনাটাই আপনার কাছ থেকে দূরে সরে যাবে। গ্রামের মেয়েরা, শহরের মেয়েরা আজকাল বোধহয় সেলাইটা ভুলেই গেছে। ওই জামা সেলাই, প্যান্ট সেলাই আজকাল ভীষণভাবে একটা শিল্পের মধ্যে যুক্ত রয়েছে ঠিকই, কিন্তু পারিবারিক শিল্প যেটা ছিল, ছুঁচ সুতোর একটা প্যাকেট বা পাউচ থাকবে, সেখানে জামার বোতাম পরানো থেকে জামা ছিঁড়ে গেল সেলাই, এবং মেয়েদের ব্লাউজ এখনও নিজেরা অনেকেই করেন। সেটাকে ছোট বড় করা বা যেখানে প্রয়োজন সেগুলো ছুঁচ সুতোর ব্যবহার বাড়িতে আমরা অনেক জায়গায় দেখি, কিন্তু আস্তে আস্তে সেগুলো যেন অনেক দূরে চলে যাচ্ছে। সেগুলো থেকে আমরা অনেক দূরে চলে যাচ্ছি এই কারণে, মানুষের এই ধৈর্য ক্রমশ কমে যাচ্ছে বলে। কেউ ভেবেছে বা ভাবেন যে আমাদের অত প্রাচীন শিক্ষা ভাবনাতে গিয়ে লাভটা কি? মেশিনে ফেলে দিলাম, দর্জির দোকানে গেলাম, বা যারা এ নিয়ে কাজ করে 2 মিনিটের ব্যাপার, কেন আমরা নিজেরা এর মধ্যে সময় ব্যয় করব বা মাথা ঘামাবো? আসলে ইউরোপে মধ্যযুগে নারীরা যৌথ শ্রমে দুর্গ ও প্রাসাদের দেয়াল পর্দাগুলোকে নিজেরাই অলঙ্কৃত করত। আগের দিনে আলোচনায় কিছুটা এসেছিল, ভারতবর্ষের এই ঘরের দেয়াল, মেঝে, গ্রাম্য পরিবেশের মধ্যে যদি আমরা যাই, দেখব তারা নিজেদের মতো করে সুনিপুণভাবে মাটির ঘোলা দিয়ে এত সুন্দর ডিজাইন করে পরিষ্কার পরিচ্ছন্নতার একটা রূপরেখা তৈরি করে, সেটা পৃথিবীর আর কোনো দেশে পাওয়া যাবে না। ভারতবর্ষের মানুষ জীবনের শুরু থেকেই একটা শিল্প চিন্তা, শিল্প ভাবনার মধ্যেই নিজেদের জীবনগুলোকে শুরু করে। শুধু তাই নয়, নিজেরা ওই শিল্প ভাবনার মধ্যেই নিজেদের দৈনন্দিন জীবনগুলোকেও তারা এগিয়ে নিয়ে যায়। এবং যে শিল্প ভাবনা বা শিল্পকে সামনে রেখেই তাদের জীবনযাত্রাগুলোকে এগিয়ে নিয়ে যা একটা শৈল্পিক সত্তা যাকে বলে, এই শিল্প ভাবনার সাথে
নিজেদের জীবনটাকেও এগিয়ে নিয়ে যাওয়া, প্রতিটি ছন্দে ছন্দে খাওয়া দাওয়া, পড়া, কথা বলা, সবের মধ্যে একটা শিল্প বা আর্ট থাকবে বা থাকে, এবং সেটাকেই যারা বেশ করে জীবনযাপন করে তারাই হয়ে যায় শিল্পী। এটাই সমস্ত দেশের ইতিহাস বলছে। স্বামীজির কাছে নিবেদিতা জেনেছিলেন ভারতের ধর্ম আর শিল্প অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষত বৌদ্ধ যুগে শিল্পের যে উত্তুঙ্গ উন্নতি হয়েছিল এবং বৌদ্ধ ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ভাস্কর্যের প্রচুর নিদর্শন তো তিনি স্বচক্ষে নিজেই দেখেছিলেন। তাই ভারতীয় কলা বিদ্যা সকলের কাছে পৌঁছে দেয়া বা এই কলা বিদ্যা সকলের মুখে আধ্যাত্মিকতার বীজ নিহিত আছে বলে তার ধ্রুব বিশ্বাস ছিল। কলা কৌশলের চেয়ে ভাব যে তাকে বেশি তৃপ্ত করত, নিজেই ঘরে টাঙিয়ে রেখেছিলেন একটি ছাত্রীর হাতে আঁকা আলপনা। একটি বড় পদ্মের চারপাশে ছোট ছোট জুঁয়ের মতো ফুল আঁকা। তা দেখে তিনি বলতেন, সকলেই বড় ফুলের দিকে মুখ ফিরিয়ে আছে, যেন বলছেন আমরা তোমার কাছেই যেতে চাই। এই যে শিশু শিল্পের সত্তার ভেতরে প্রবেশ করে তাদের উচ্চ চিন্তা ভাবনার পথে এগিয়ে দেয়া, তাদের কৃষ্টিশীলতা, সৃজনশীলতা, তার সাথে যে সৃষ্টিটা তারা তৈরি করে সেগুলোকে সযত্নে লালন পালন করে নিবেদিতা ভারতবর্ষের প্রাণে প্রাণে শিল্প ভাবনাটিকে ছড়িয়ে দিতে চেয়েছিলেন। এটাই স্বামীজির হয়তো ইচ্ছা ছিল, সেটি নিবেদিতার দ্বারাই বাস্তবায়িত হয়েছিল। আগের দিন আমি বলেছিলাম কিনা জানি না, হ্যাভেল, অসিত হালদার, নন্দলাল বোস, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়, সুব্রমণিয়াম, এরা সব, অবনীন্দ্রনাথ ঠাকুর, এরা সকলেই নিবেদিতার কাছে যে শিক্ষা পেয়েছিলেন তারা অবাক হয়ে গেছিলেন। ভারতবর্ষের শিল্প ভাবনার অজন্তা ইলোরা থেকে আরম্ভ করে ভারতবর্ষের যে সমস্ত শিল্প কারুকার্য যুগ যুগ ধরে ভারতবর্ষের তীর্থযাত্রীদের তীর্থের একটা সম্পদ বলে বর্ণিত ছিল, নিবেদিতা সেটা আমাদের হাতের কাছে ধরা দিয়েছেন তার মাধ্যমেই। সেটা আমরা আজকে অন্তত যারা শিল্প ভাবনায় শিল্পচর্চায় নিবেদিতাকে দেখেন তারা অন্তত অনুভব করে। একটা জাতি শুধু রাজনৈতিক ইতিহাস তার তৈরি থাকবে, সাহিত্য বা সঙ্গীত, নৃত্য, চিত্র, ভাস্কর্য সব কিছুরই ইতিহাসকে যদি সামনে নিয়ে এগোই তবেই একটা জাতির সমস্ত দিককার ছবিটা ফুটে উঠবে, যথাযথ অনুসরণ করা যায়। আমাদের হিত গৌরবকে এইভাবেই বোধহয় নিবেদিতা আমাদের হাতের সামনে তুলে ধরেছিলেন এবং যাকে নিয়ে আমাদের আজকে ভাবনা চিন্তার অবকাশ তৈরি হয়েছে। নিবেদিতা অনুসরণ যদি করে থাকেন সেটা নিজের চিন্তন মননকে অনুসরণ করেছেন, কোনো কাউকে তিনি চিন্তাশীল জগতের শিল্প ভাবনাকে অনুকরণ করেনি। ভারতবর্ষের শিল্প ভাবনাটাকেই তিনি তিল তিল করে তুলে ধরেছেন, তার উন্নতির কথা ভেবেছেন, কিন্তু কারো দ্বারা অনুকরণ এখানে হয়নি। এটাই সবচেয়ে আনন্দের বিষয় এবং আমাদের সেই হিত গৌরবকে ফিরিয়ে দেওয়ার এ প্রয়াস আমাদেরকে নিবেদিতার কাছে ঋণী করে রেখেছে। নিবেদিতা লক্ষ্য করেছিলেন ভারতের প্রত্যেকটি কৃষক, বাজারের প্রত্যেকটি দীনতম ব্যক্তি চিত্তের মর্ম উপলব্ধি করে।
চিত্ত ভালোবাসে এবং ভালোবেসে অলঙ্কৃতকরণ করে। এই অলঙ্কৃত পাত্র, মূর্তি অথবা যে কোনো প্রকারের প্রতীক শিল্প, এখানকার মূর্তি পুজোর প্রাচীন প্রথা চোখে দেখাচ্ছে হৃদয়ে চিত্তের মর্ম গ্রহণ করার সপক্ষ, সহজ, সংক্ষিপ্ত এবং সুদূর প্রসারী করে রেখেছে এই নিবেদিতার চিন্তা ভাবনাটিকেই। আমরা তাকেই অনুসরণ করে এই আলোচনার মধ্যে প্রবেশ করেছিলাম এবং সেটা ধরেই আমরা এগিয়ে যাব। তার উপলব্ধি ছিল, কোনো ভারতীয় চিত্তকে যদি যথাযথ রূপে বা যথার্থ রূপে ভারতীয় এবং মহৎ সৃষ্টি হতে হয়, তবে তাকে ভারতীয় রীতিতেই, ভারতীয় ভাবনাতেই, ভারতীয় হৃদয়ে আবেদন সঞ্চার করতে হবে। এমন ভাব বা ব্যঞ্জনা চায় যা এদেশের সকলের পরিচিত কিংবা তৎক্ষণাৎ উপলব্ধির যোগ্য। সত্যিকারের অতি উচ্চমানের সৃষ্টি হতে যদি ইচ্ছে হয় বা উচ্চ মানের সৃষ্টি হতে গেলে দর্শক মনে তাকে এমন দিব্যানুভূতিতে জাগ্রত করতে হয় যার ফলে সে দর্শক নিজেকে উন্নততর বলে মনে করবে। নিবেদিতার কার্যক্ষেত্রেও বিস্তৃত হয়েছিল স্কুলের সীমা ছাড়িয়ে শহর কলকাতায়, তারপর ক্রমশ প্রদেশের গণ্ডি পেরিয়ে সমগ্র ভারতে। চিন্তা চেতনার জগতে রথী মহারথীদের সঙ্গে তিনি শুধু মিললেন না, তিনি হয়ে উঠলেন প্রেরণার প্রদীপ্ত হোমশিখা। তার দৃঢ় বিশ্বাস ছিল দেশের প্রতি ভালোবাসা, দেশবাসীর প্রতি ভালোবাসা, কুল গৌরব, ভবিষ্যৎ সম্পর্কে আশা, বিশ্বাস, ভারতের জন্য অদম্য ভাবাবেগ। এই সকলের দ্বারা শিল্প, বিজ্ঞান, ধর্ম এবং প্রাণশক্তির এমন বন্যা তরঙ্গ জেগে উঠবে যে কোনো মানুষের পক্ষে তাকে পিছু থেকে ফেরানো আর সম্ভব হবে না। তাই সমাজের প্রতিটি মাধ্যমকে এক লক্ষ্যে চলতে হবে। বিজ্ঞান শিক্ষা, শিল্প ও বাণিজ্যের মতো বর্তমানে চারুকলার লক্ষ্য ও মাতৃভূমির পুনর্গঠন অন্য কিছু নয়। এই নীতি অবশ্যই অনুসৃত হওয়া উচিত। এই বিশ্বাসে স্থির থেকে ভগিনী যুক্ত হলেন এমন কয়েকজন সংস্কৃতিবান মনীষীর সঙ্গে যারা ভারতের প্রাণ স্পন্দন বোঝেন এবং বুঝতে আগ্রহ রাখেন। এদের মধ্যে প্রথমেই উল্লেখ করতে হয় বেনফিল্ড হ্যাভেলের নাম। তৎকালীন ভারতের সরকারি আর্ট স্কুলগুলিতে শুধুমাত্র পাশ্চাত্য শিল্প শিক্ষার যে প্রকাশ বা প্রচার ছিল, পাশ্চাত্য পণ্ডিততা এবং এদেশীয় বহু শিক্ষিত মানুষও মনে করতেন যে গ্রিক শিল্পই এ যাবৎ শ্রেষ্ঠ এবং তার সঙ্গে তুলনা করেই অন্য সব দেশের শিল্পের মূল্য নির্ধারিত হয়। ভারত শিল্পেরও মর্মবাণী বোঝার চেষ্টা তাদের দূর কল্পনাতেও ছিল না। এটাকে আবার আন্ডারলাইন করতে বলবো যে ভারতবর্ষের শিল্পভাবনা, শুধু ভারতবর্ষ কেন বলবো, গ্রিক ভাষার প্রতি এত শ্রদ্ধাশীল, গ্রিক শিল্পের প্রতি, সভ্যতার প্রতি এত শ্রদ্ধাশীল পৃথিবীর শিল্প জগতের মানুষ আর দ্বিতীয় স্থানে কাউকে ভাবতে পারে না গ্রিক ছাড়া। নিবেদিতা উল্টে পাল্টে একাকার করে দিয়ে গেলেন ভারতবর্ষের শিল্প ভাবনাকে চোখে দেখে, নিদর্শন সঞ্চয় করে এবং সেগুলোর এক একটা উপমা তার বন্ধুবান্ধবদের মধ্যে পাঠিয়ে পাশ্চাত্যের মানুষের কাছে ভারতীয় শিল্পভাবনার গ্রিক সভ্যতার কাছে শুধু সমতুল্য নয়, তার অনেক উচ্চ আসনে ভারতবর্ষকে বসিয়ে দিয়ে গেলেন, যার জন্য আমরা হিতগর্ব যেন খুঁজে পেলাম, হিত গৌরব উদ্ধার করতে পারলাম। এ নিবেদিতার দ্বারাই বোধহয় সেটা সম্ভব হয়েছিল। তাই ভারতবর্ষের শিল্পভাবনার ভেতরে যত ঢুকবো বা ঢুকছি তত অনুভব করব গ্রিক সভ্যতা, গ্রিক শিল্প ভারতবর্ষ থেকেই যেন নিয়ে তারা সমৃদ্ধ হয়েছিল। ভারতবর্ষের সভ্যতার ইতিহাস অনেক প্রাচীন,
তার মধ্যে যুগ যুগ ধরে তারা মডার্নেট হয়েছে। আজকের মডার্নেটের থেকে তৎকালীন মডার্নেট অনেক পেছনের ইতিহাস যদিও আমাদেরকে একটু ভাবান্বিত করে, তবুও বলা যাবে গ্রিক সভ্যতা যেন ভারতবর্ষকে অনুকরণ করেছে। ভারতবর্ষ গ্রিককে অনুকরণ বা অনুসরণ করেনি নিবেদিতা। সেটার জন্যই যে দেয় ভারতবর্ষের শিল্প ভাবনার, শিল্পচিন্তার দুয়ারটিকে এমনভাবে খুলে রেখে গেছেন যাতে প্রবেশ করলেই আমরা সেই চিত্রটা অকপটে অনুভব করি, দেখি এবং বিশ্বাস করি। নিবেদিতা 1896 খ্রিস্টাব্দে কলকাতার যে চিত্রটা তখনকার দিনে সরকারি আর্ট স্কুলের সুপারিনটেন্ডেন্ট হিসাবে হ্যাভেল দেখিয়ে গেছেন, সেটাকে নিবেদিতা তার 4-5 বছর পরে এদেশে এসে এই বিদেশি শিল্পের অনুকরণ এবং বিদেশি শিল্প শিক্ষা পদ্ধতি দূর করে প্রাচ্য শিল্পের ভিত্তিতে শিল্প শিক্ষার ব্যবস্থা করলেন এবং বাধ্য করলেন হ্যাভেল থেকে আরম্ভ করে তার ছাত্রদের অবনীন্দ্রনাথ ঠাকুর, নন্দলাল, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় সবাইকে নিজেদের দৃষ্টি নিজেদের মুখী করে দিলেন, অন্তর্মুখী করে দিলেন। বহির্মুখকে অন্তর্মুখী করে বুঝিয়ে দিলেন এই বহিরঙ্গ যা দেখছে তার পেছনে এই অন্তরঙ্গেরই বহিঃপ্রকাশ। নিবেদিতা তার শিল্প ভাবনাকে বিদেশি শিল্পের অনুকরণ, বিদেশি শিল্প পদ্ধতি যেভাবে হ্যাভেল আমাদিকে দেখাবার চেষ্টা করেছিলেন এবং যে শিল্প জগতের মানুষগুলি তখনকার দিনে আমাদের সামনের সারিতে রয়েছে তারা প্রত্যেকেই ওই গ্রিক সভ্যতা বা পাশ্চাত্যের শিল্প ভাবনাটিকেই আমাদের সামনে তুলে ধরে আমাদিকে সমৃদ্ধ করেছেন, এটাই আমাদের চিন্তার মধ্যে থাকে। কিন্তু পরে ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড পেন্টিংয়ের 1906 সালের যে সুবৃহৎ গ্রন্থ রচিত হয়, আরও কয়েকটি বইয়েতে এই ভারতীয় শিল্পের যে বিশ্লেষণ রয়েছে সেগুলোকে পড়লে অন্তত বিশ্বভারতীর দৃষ্টিকোণ থেকে যদি আমরা একটু এগোবার চেষ্টা করি, দেখব ভারতীয় শিল্প ভাবনার ইতিহাসে অনেক সমৃদ্ধতার জায়গাকে হয়তো এখনও মানুষ অনাবিষ্কৃত করে রেখেছে। সেইখানেই আমাদের ছুটে যেতে হবে, সেই পথ দিয়ে আমাদের হাঁটতে হবে। কারণ আমরা যে ভারতীয়, আমরা যে গ্রিক নয়, আমরা যে ভারতীয়। এই ভারতীয় সভ্যতার মধ্যে গ্রিক সভ্যতাকে আমরা সমৃদ্ধ দেখব। পেছনের ইতিহাস যে ভারতবর্ষ, এই হ্যাভেল সাহেবকেই ভারতীয় শিল্প বুঝতে সর্বতোভাবে সাহায্য করেছিলেন ভগিনী নিবেদিতা। নন্দলাল বসুর একটা চিঠিতে আমরা পাই সিস্টার হ্যাভেল সাহেবকে শিল্প বিষয়ে শিক্ষা দিয়েছেন। মনে হয় তার শিল্প ভাবনায় যে অথেন্টিক এবং ফিলোসফিক্যাল চিন্তাটা অনেক আগে থেকেই তার মধ্যে লুকিয়েছিল, সেটা হ্যাভেলের মধ্যে সঞ্চার করে দিয়ে হ্যাভেলকে বুঝিয়ে দিলেন তার অনেক এখনও অজানা জায়গা অনাবিষ্কৃত হয়ে রয়েছে, সেটাকে তাকে আবিষ্কার করতে হবে। তার প্রয়োজনে নিবেদিতার দুয়ারে তাকে অপেক্ষামান থাকতে হবে এবং সে দুয়ারের অন্তরে যত প্রবেশ করবে, হ্যাভেলও অনুভব করেছিল সেখানে শুধুই ভারতীয় শিল্প, শুধুই ভারতীয় শিল্প, শুধুই ভারতবর্ষের সংস্কারযুক্ত, সংস্কার মুক্ত ভারতবর্ষের শিল্পচিন্তার ভাবনার নতুন সমীকরণ খুঁজে বার করে এনে হ্যাভেলের হাতে ধরিয়ে দিয়েছিলেন, যেটাই ভাবিকালের ভারতবর্ষের তথা ভারতীয়দের দৃষ্টিভঙ্গি। সিস্টারের সঙ্গে হ্যাভেল, অবনীন্দ্রনাথ ঠাকুর, ওকাকুরা এবং জগদীশ বসু প্রভৃতি সকলের সঙ্গে শিল্প বিষয়ে অনেক আলোচনা হতো এবং সকলেই সিস্টারের আইডিয়াটার দ্বারাই অনুপ্রাণিত হতো। ভারত শিল্পের মর্যাদা রক্ষার জন্য হ্যাভেল যা যা করেছিলেন তাকে রীতিমতো সংগ্রাম বলে আখ্যায়িত করা যেতে পারে। এক্ষেত্রে নিবেদিতা ছিলেন তার সবচেয়ে বড় সমর্থক
এবং উৎসাহদাতা ভারত শিল্পের রণভেন্ডির এবং জয়ভেরির মতো ইন্ডিয়ান স্কাল্পচার অ্যান্ড পেন্টিং বইটার মধ্যে প্রকাশের পর খুশিতে আত্মহারা নিবেদিতা লেখক হ্যাভেলকে প্রশস্তিতে ভরিয়ে দিয়েছিলেন এবং জনসাধারণের কাছে বইটা সম্পর্কে জানতে চেয়ে মডার্ন রিভিউ পত্রিকায় এবং প্রবাসী পত্রিকায় রামানন্দ চট্টোপাধ্যায়ের ওই পত্রিকাকে শুধু সমৃদ্ধ করেনি, তার মধ্যে তিনি যে 3টি প্রবন্ধ অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর 1909 খ্রিস্টাব্দে লিখেছিলেন, সেগুলো না পড়লে বোঝা যায় না ভারতবর্ষের শিল্প ভাবনাগুলো আসলে ভারতবর্ষের অন্তর শক্তির, অন্তর সমৃদ্ধ ভারতীয় সভ্যতার চাবিকাঠি। হ্যাভেলের সঙ্গে পরিচিতির সুবাদে নিবেদিতার সঙ্গে শিল্প শিক্ষা নবিশরা প্রত্যক্ষ যোগাযোগ স্থাপিত হয়েছিল। ভারত মর্মমূলে যথার্থ প্রবেশ ইচ্ছুক তরুণ শিল্পীরা নিবেদিতার মধ্যে পেলেন সেই আহ্বান যা তারা এ যাবৎ পায়নি। এদেশের শিল্প সাহিত্যের প্রতি, শিল্প সংস্কৃতির প্রতি অদম্য আবেগ, খাঁটি দেশীয় শিল্পের উদ্ধার ও উন্নতির জন্য প্রাণপণ প্রচেষ্টা এবং প্রাচ্য শিল্পকলার প্রতি পাশ্চাত্য সমালোচকদের অবজ্ঞার মোকাবিলার মনোভাব সম্ভবত তিনি স্বপ্নমাখা চোখে যুবকগুলির মনে ঢুকিয়ে দিয়েছিলেন। তার নিজস্ব সংজ্ঞালব্ধ উপলব্ধিগুলি এবং তার বিশ্বাস কতখানি ছিল সেটারই বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ওই ছাত্রদের মধ্যে, তরুণ শিল্পীদের মধ্যে। মনে হয় ভারতের আধুনিকীকরণের ক্ষেত্রে সবচেয়ে বড় কাজ শিল্পের মাধ্যমেই করা যেতে পারে, তবে সে শিল্প হবে নাগরিক চেতনা, জাতীয় চেতনা, ইতিহাস চেতনার বাহক। নিবেদিতার এই ভারতীয় শিল্প ভাবনাকে নিয়ে আমরা আরও এগোবো। সবেমাত্র আজকে 2টি পর্বের শেষ লগ্নে বলি, আমরা যত এগোবো না তখন আপনারা অবাক হবেন এর পরের অধ্যায়ে আপনাদের জন্য কী কী অপেক্ষা করছে, কী কী আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য থরে থরে সাজিয়ে রেখেছি। ভারতীয় শিল্প ভাবনার নতুন দিক উন্মোচিত হবে নিবেদিতার দ্বারাই, হ্যাভেলের দ্বারাই, ওকাকুরার দ্বারাই, অবনীন্দ্রনাথ ঠাকুরের দ্বারাই, নন্দলাল বোসের দ্বারাই, সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়ের দ্বারাই, সুব্রমণিয়াম সাহেবের দ্বারাই। সকলে ভালো থাকবেন। নিবেদিতার ভারত দর্শনে আজ 303তম পর্ব, শিল্প ভাবনার 2য় পর্ব শেষ করলাম। আরও উচ্ছ্বাস, আনন্দ, আবেগ এবং অনেক অনাবিষ্কৃত জায়গাকে আপনাদিকে ভারতবর্ষের শিল্পের নতুন দিগন্তের সন্ধান দেবে এই বিশ্বাস, এই আশ্বাসে আমি অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন। আজ নিবেদিতার ভারত দর্শনের 303 পর্ব এখানে শেষ করছি। ওং অসতৌ মা সদ্গময় তমসৌ মা জ্যোতির্গময়। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওং তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।